আচ্ছা, আমরা আহ, আজকে হচ্ছে এই যে আমরা প্রেসিপিটেশন পড়ছে, আমরা প্রচুর পরিমাণ প্রেসিপিটেশন ম্যাট্রিক্স আমরা পাচ্ছি, তো সেগুলো আমরা দেখেছিলাম। তো এখন যেটা হচ্ছে, এটার সাথে আরেকটা জিনিস অনেক সময় ঘটে, প্রেসিপিটেশন ফ্রি জোন তৈরি হয়, সংক্ষেপে এটাকে পিএফজেড বলা হচ্ছে। পিএফজেড, প্রেসিপিটেশন ফ্রি জোন তৈরি হয়। এই দেখো, এগুলো হচ্ছে সব প্রেসিপিটেড। এই যে এখানে যেটা হচ্ছে, এই দেখো, এই লাইন বরাবর প্রেসিপিটেড আছে, আবার এখানেও এই লাইন বরাবর প্রেসিপিটেড আছে। মাঝখানে এই অংশটুকু হচ্ছে, এটা হচ্ছে গ্রেন বাউন্ডারি। এই গ্রেন বাউন্ডারির পাশে পাশে দেখা যায় অনেক সময় যেটা হয়, কিছু মানে অ্যালুমিনিয়ামে কিছু অ্যালয়তে এরকম দেখা যায়, কিছু অংশটুকু জুড়ে কোনো ধরনের প্রেসিপিটেট থাকে না। এই অংশটুকু গ্রেন বাউন্ডারিটা পার্টিকুলার এরিয়াতে দেখা যাচ্ছে কোনো ধরনের প্রেসিপিটেট নাই। তো এরকম ঘটনা যখন ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে প্রেসিপিটেড ফ্রি জোন। এগুলো কিছু সমস্যা আছে। সমস্যা যেরকম হচ্ছে ই করি, যে ডি হ্যাভিল্যান্ড বলে একটা কোম্পানি ছিল, ব্রিটিশ। তারা হচ্ছে 1952 সালে প্রথম তারা কমার্শিয়াল জেট এয়ারক্রাফট তারা বিজনেস শুরু করে, যে এয়ারক্রাফট করে প্যাসেঞ্জারকে নিয়ে তা আসা যাওয়া করবে, বেশ বড় সড়ো করে তারা শুরু করে। পরে এখন ওই কোম্পানিটা খুব সম্ভবত ওইটা করে এখন নাই ওর এই মুহূর্তে। ওটাই মনে হয় ওই যে ক্যানাডিয়ান একটা কোম্পানি ওদেরকে কিনে নিয়েছে, নামটা ভুলে গেলাম। ক্যানাডিয়ান, বাংলাদেশও ওদের বিমান কিনেছে কিছুদিন আগে। তো এই ডি হ্যাভিল্যান্ডের সমস্যা যেটা হচ্ছিল, তাদের প্লেন গুলোতে ওই সময় 1952 সালের দিকে ফিফটিজে বেশ কিছু তারা দেখা গেল যে অ্যাক্সিডেন্ট ঘটছে। অ্যাক্সিডেন্ট ঘটার পরে আস্তে আস্তে মানুষজনের আহ আগ্রহ কমতে থাকে আর কি। এছাড়া আরো অনেক আছে, আরো ওদের কিছু বিজনেস পলিসিতে বলছিল, সেগুলোর কারণে আস্তে আস্তে পরে কোম্পানিটাই আর থাকে না তাদের। হচ্ছে তারা যে অ্যাক্সিডেন্ট হতো, অ্যাক্সিডেন্ট হওয়ার দুটো কারণ ছিল। দুই ধরনের ঘটনা ইনভেস্টিগেট করে দুইটা ঘটনা পাওয়া গেল। তাদের এই প্লেনগুলোতে স্কোয়ার উইন্ডো ব্যবহার করা হতো, যে জানালাগুলো যেগুলো ছিল সেগুলো ছিল স্কোয়ার। এখন আমরা যদি খেয়াল করো, আমাদের লঞ্চ হোক, প্লেন হোক, সব জানালাগুলো একটু ওভাল শেপের হয়। তো এইখানে যখন স্কোয়ার উইন্ডো ব্যবহার করতো, ওখানে একটা শার্প কর্নার থাকতো। এই শার্প কর্নার গুলো, এই যে একদম শার্প কর্নার গুলো হচ্ছে ফ্যাটিক ক্র্যাক তৈরি করার জন্য একটা উপযুক্ত জায়গা আর কি, যেখানে ফ্যাটিক ক্র্যাক তৈরি হয়ে প্রপাগেট করতে পারে। কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন হওয়ার সুযোগ থেকে যায়। সেই জন্য এটাকে এখনকার দিনে আমরা এগুলোকে ওভাল শেপে আমরা ব্যবহার করি, কোনো ধরনের কোনো শার্প যেন কর্নার না থাকে। আরেকটা ছিল, তারা যে হিট ট্রিটমেন্ট ব্যবহার করতো, এই হিট ট্রিটমেন্ট যে অ্যালয়ের যে হিট ট্রিটমেন্ট ব্যবহার করতো, সেখানে তারা পিএফজেড তৈরি হতো। এই পিএফজেড গুলোতে আমাদের দেখা গেল যে আমাদের পিএফজেড গুলোতে দেখা গেল যে এর ঠিক পাশে কিছু এরকম বড় 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 কোর্সার পার্টিকেল থাকছে। পার্টিকেল গুলো একটু কোর্সার হচ্ছে কম্পেয়ার টু ভিতরে অন্যান্য জায়গার তুলনায় থাকতেছে। এবং যেহেতু তাদের দুই জায়গাতে আমাদের কম্পোজিশনের ডিফারেন্স আছে, এখানে আমাদের ইন্টারগ্রানুলার করোশন হওয়ার আমাদের চান্স থাকে। ইন্টারগ্রানুলার করোশন হওয়ার চান্স থাকে, এবং হয়ও। ওই ইন্টারগ্রানুলার করোশনের কারণে হচ্ছে আমাদের ফ্যাটিক ফেলিওরের সাথে আমাদের ক্র্যাকিং হয়ে তারা আস্তে আস্তে ফেল করার চান্সটা অনেক বেশি থাকে। ইন্টারগ্রানুলার করোশন অলরেডি তোমরা পড়ছো, আমাদের আলাদা কোর্সই আছে। তো এখানে হচ্ছে যে দুই জায়গাতে অ্যালয় কেমিস্ট্রি আমাদের ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে মনে করো, গ্রেন বাউন্ডারিতে একরকম, পাশে একরকম, একটু দূরে গেলে একরকম। এই ডিফারেন্সের কারণে এখানে ইন্টারগ্রানুলার করোশন হয়ে যাওয়ার সুযোগ থাকতেছে, হওয়ার কারণে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে আমাদের ফেল করতেছে। তো মেইনলি কি হয় এখানে, কেন তৈরি হচ্ছে আমাদের, বেসিক্যালি তৈরি হচ্ছে কি, সলিড গুলো, এই যদি গ্রেন বাউন্ডারি হয়, সলিড গুলো আমাদের হয় গ্রেন বাউন্ডারিতে তারা সিঙ্ক করতেছে, অথবা একটু দূরে যে তারা বড় বড় প্রেসিপিটেট তৈরি করছে, কোর্স প্রেসিপিটেট তৈরি করছে। কোর্স তৈরি গুলো কি হচ্ছে, এই জায়গায় যা ছিল সলিড, সলিড তো ফিক্সডই ছিল, এই সলিড গুলো যদি এদিকে দিকে চলে যায়, তাহলে কিন্তু গ্রেন বাউন্ডারি এসে সিঙ্ক হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই জায়গাগুলোতে আমাদের আর সলিড আর থাকছে না। ঠিক আছে? তো একইভাবে আরেকটা হতে পারে যে আমাদের ওখানে যদি ভ্যাকেন্সি যদি কম থাকে, because of a depletion of vacancies to levels below that needed to assist the nucleation of precipitate at the particular aging temperature। মনে করো এই জায়গাগুলোতে যদি কোনো কারণে আমাদের এখানে বা
মনে করো গ্রেন ভ্যাকেন্সি যদি আমাদের কোনো কারণে কমে যায়, মনে করো ভ্যাকেন্সি যে কনসেন্ট্রেশন থাকার কথা, ভ্যাকেন্সি গুলো থেকে আমাদের তারা সোর্স হিসেবে অনেক সময় নিউক্লিয়েশন, হেটেরোজেনাস নিউক্লিয়েশনে সাহায্য করতে পারে। ওইভাবে যদি এক হচ্ছে ছিল এখানে সলিড ছিল, সলিড গুলো ডিফিউশন হয়ে চলে গেল, আরেকটা হতে পারে এখানে সলিড গুলো থেকে প্রেসিপিটেট তৈরি হতেই আমার সময় লেগে যাচ্ছে। তো সেই কারণে এখানে আমাদের এভাবে করে প্রেসিপিটেট ফ্রি জোন আমাদের তৈরি হতে পারে। ঠিক আছে, একটা মিনিট, আমি জাস্ট আসছি, 30 সেকেন্ডস। এখন আমরা আসি যে এতদিন বারবার বলছি যে প্রেসিপিটেশনের থেকে আমরা হার্ডেনিং পাচ্ছি, প্রেসিপিটেশন প্রেসিপিটেশন আমাদেরকে হার্ডেনিং দিচ্ছে, প্রেসিপিটেশন আমাদেরকে হার্ডেনিং দিচ্ছে। কিভাবে দিচ্ছে? বেসিক্যালি হচ্ছে প্রেসিপিটেশন মানে কি সেকেন্ড ফেজ, এই সেকেন্ড ফেজটা আমাদেরকে ভিন্ন ভিন্ন শেপের পার্টিকেল তৈরি করছে, তাদের শেপ এবং সাইজ দুটো আমাদের ডিফারেন্ট থাকছে। এই ডিফারেন্ট শেপ এবং সাইজের কারণে আমরা প্রচুর যে পার্টিকেল গুলো পাচ্ছি, এই পার্টিকেল গুলোর সাথে ডিসলোকেশনের ইন্টারাকশন থেকে আমাদের হার্ডেনিংটা পাচ্ছি। সেটা আমরা এখন আজকে দেখব। Effects of particle size and shape. Obstacles to the motion of dislocations in age-hardened alloys are due to internal strain around precipitate. প্রেসিপিটেট গুলো যখন তৈরি হচ্ছে, সেও তো এখানে একটা মিশ্রিত স্ট্রেন দিচ্ছে, সেই সেই স্ট্রেন গুলোর থেকে আমাদের সেটা প্রেসিপিটেট হতে পারে, পার্টিকেল হতে পারে, পার্টিকেলের ইনিশিয়াল অবস্থা হতে পারে, যেরকম জিপি জোনও হতে পারে। সেগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে সেগুলো শিয়ার্ড হচ্ছে, হয় শিয়ার হচ্ছে অথবা আরেকটা ঘটনা ঘটছে, লুপ তৈরি করছে, বলছি তো পরে। এইভাবে যখন ঘটছে, এই শিয়ার করতে গেলে তাকে তো সাথে সাথে বললেই তো হবে না, সে একটা বাধা পাচ্ছে, বাধা পেলে এরকম করে তারা কি হচ্ছে আমাদের ওই বাধাটাকে অতিক্রম করার জন্য সে আশেপাশে তার লোকালি সে তার একটু স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে। একটু বেশি স্ট্রেস যখন সে পাচ্ছে তখন সে বাধাটাকে সে অতিক্রম করছে। দুইভাবে করতে পারে, ভিতর থেকে কেটে যেতে পারে অথবা এটা বাইরে করে বাইপাস করে চলে যেতে পারে। তো এইভাবে এই ঘটনা যখন ঘটছে, তো দেখা গেল যে আমাদের তখন লোকালি কিছু আমাদের স্ট্রেস আমাদেরকে তাকে বাড়াতে হচ্ছে। তো এই হার্ডেনিংটা পাওয়া যায় যখন আমাদেরকে দেখা গেল যে আমাদের অলমোস্ট পার্টিকেল সাইজ যখন 10, একটা এক্সপেরিমেন্ট করে একবার দেখা গেল যে 10 ন্যানোমিটার বা এরকম সাইজে যখন পার্টিকেল গুলো থাকে, অথবা যখন আহ, তোমার অথবা ডিসলোকেশনটাকে যখন বাও করে যখন চলে যাবে, তখন যদি 50 অ্যাটমিক স্পেসিং এর মতো করে একটা রেডিয়াসের একটা করে লাইন সে তৈরি করে, এই টাইপের ঘটনা ঘটলে সেখানে অনেক বেশি পরিমাণ হার্ডেনিং পাওয়া যায়। এইটা আপাতত আমরা ইগনোর করি, এটা তো একটা এক্সপেরিমেন্টাল, তো একটা একটা ভ্যালু, এর থেকে কম বেশিও হতে পারে। তো ইন জেনারেল আমরা কি হবে, একটা আসলো বাধা পেলো, বাধাটাকে অতিক্রম করার জন্য সে লোকালি তার ফোর্স একটু বাড়িয়ে দেবে। এইটা যখনই যখনই সে ঘটতেছে, এরকম ঘটনা ঘটতেছে কোথায়, এরকম মনে করো যদি আমাদের 10⁵ পার্টিকলস থাকে, তাহলে এই 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 এরকম লোকালি Fi 5 × 10⁵ এর জন্য হবে। এইভাবে করে করেই আমাদের যে তারা যে বাধা দিচ্ছে, গ্লাইড হতে বাধা দিচ্ছে, এরকম মনে করো টাইমস এরকম Fi, সেখান থেকে হচ্ছে টোটালি আমাদের আমাদের টোটাল লোকাল স্ট্রেনটা আমাদেরকে, সরি লোকাল স্ট্রেস আমাদের টোটালি আমাদের ন্যাচারের মধ্যে যে স্ট্রেস সেটা আমাদের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। পরিমাণ এটা খুবই ক্ষুদ্র হতে পারে, কিন্তু যখন অনেক বেশি পরিমাণে যেহেতু পার্টিকেল থাকছে, তখন আমাদের এই ঘটনাটা তত বেশি হবে। তাই পার্টিকেলের সাইজ যত ছোট হবে, তার মানে আমি তত বেশি এই বাধাটা, তত ফোর্সটা তত বেশি আমাদের আমরা দিতে পারবো।
তাই যখন পার্টিকেল সাইজ ছোট থাকবে তত আমাদের বেশি আমরা এই বাধাটা দিতে পারবো ডিসলোকেশনের মোশনকে। কারণ এখন আমাদের টার্গেট হচ্ছে ডিসলোকেশনকে মোশনকে বাধা দেয়া। হার্ডেনিং করতে যাচ্ছি তার মানে ডিসলোকেশনের মোশনকে আমরা বাধা দিতে যাচ্ছি। যত পারা যায় আমরা তাকে বাধা দেবো। এখন জিপি জোনস যেগুলো হচ্ছে স্মলেস্ট পার্টিকেলস আমরা বলবো, কারণ এর থেকে ছোট আর নাই, জিপি জোন 1 বা জিপি জোন 2 যেটা বলি, পার্টিকেল গুলো যখন কাট হবে, কাট মানে হচ্ছে শিয়ার হবে, মানে ডিফর্ম হবে, মানে তার ভিতর দিয়ে পার্টিকেলের ভিতর দিয়ে আমাদের ডিসলোকেশন মুভ করে চলে যাবে। Dislocations continue to pass through the particles on the active slip planes and work hardening is comparatively small. এই কথাটা খেয়াল রাখো বা কাগজে একটু লিখে রাখো, ওয়ার্ক হার্ডেনিং মানে স্ট্রেন হার্ডেনিং হলো স্মল। আমরা আসছি কেন স্মল। Deformation tends to become localized only on few active slip planes so that some intense bands develop. Ultimately, dislocations pile up at grain boundary, not good for ductility and toughness. এই কথাটা মানে কি, ডিসলোকেশন যখন পার্টিকেলের ভিতর দিয়ে কেটে চলে যাচ্ছে, এভাবে করে কেটে চলে যাচ্ছে, তারা কি হচ্ছে, তারা অল্প কিছু নতুন কোনো কিছু তারা বাইপাস করছে না, অন্য কিছু করছে না, তারা এটার ভিতর দিয়ে কেটে চলে যাচ্ছে, মানে শেয়ার করে চলে যাচ্ছে, চলে যেয়ে তারা কি করবে, একটা পার্টিকুলার কিছু স্লিপ প্লেনেই তারা অ্যাক্টিভেট থাকবে, পার্টিকুলার কিছু স্লিপ প্লেনেই তারা চলতে থাকবে, চলতে 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 তারা এক জায়গাতে এসে পাইল আপ হতে থাকবে। এইভাবে করে যখন তারা যাবে তখন এইখানে আমাদের কি হচ্ছে, আমাদের ডিসলোকেশনে কিছু আমাদের লোকালাইজড ব্যান্ড তৈরি হতে পারে, শিয়ার ব্যান্ড বা ডিফর্মেশন ব্যান্ড, যেটা হোক আমাদের কিছু লোকালাইজ হয়ে তারা এক জায়গাতে তারা এরকম জড়ো হবে, তারা এরকম স্লিপ ব্যান্ড তৈরি করতে থাকবে বড় বড় করে। আলটিমেটলি যেটা হবে আমাদের এইটা থেকে আমাদের আলটিমেটলি এটা ডাক্টিলিটির জন্য ভালো না বা টাফনেসের জন্য ভালো না, কারণ এখানে আমাদের ক্র্যাক তৈরি হয়ে যেতে পারে, ক্র্যাক তৈরি হয়ে যায়, তারা ফেল করবে। ওয়ার্ক হার্ডেনিং কম্পারেটিভলি স্মল, ওয়ার্ক হার্ডেনিং এর রেটের স্লোপটা কম হবে, কেন কখন কম হবে, যখন আমরা ডিসলোকেশনের পরিমাণ কম থাকবে, যখন ডিসলোকেশনের সাথে পার্টিকেলের ইন্টারাকশন কম হবে, ফলে হার্ডেনিং এর এই যে এই আমাদের এখানে ওয়ার্ক হার্ডেনিং এর রেট আমাদের কোনটা মানে স্মল হবে কখন, যখন হচ্ছে আমাদের যে ইল্ডের থেকে ইউটিএস পর্যন্ত যেটা, সেটা স্লোপটা যদি আমাদের কম থাকে, তার মানে সেখানে আমাদের ওয়ার্ক হার্ডেনিং এর রেট কম, ওয়ার্ক হার্ডেনিং কম। সেটা কখন ঘটবে, যখন আমাদের ডিসলোকেশনের পরিমাণ কম থাকবে। তো এইখানে আমি কোনো নতুন কোনো ডিসলোকেশন তৈরি করছি না, শেয়ার করে চলে যাচ্ছে, শেয়ার করে চলে যাচ্ছে। তাই জিপি জোনস কোহেরেন্ট পার্টিকেলস গুলোকে যখন ডিসলোকেশন কাট করবে, তখন হচ্ছে আমাদের ওয়ার্ক হার্ডেনিং এর রেট কম থাকবে। এটুকু ক্লিয়ার? এখন পার্টিকেল সাইজ যদি লার্জ হয়, তার মানে কি, আস্তে আস্তে যখন পার্টিকেলের কোহেরেন্সি কমতে থাকবে, যখন পার্টিকেলের কোহেরেন্সি কমতে থাকবে তখন হবে, মনে করো আমাদের এই মাইক্রোস্ট্রাকচার, এখানে মনে করো আমাদের 10⁻³ আমাদের পার্টিকেল ছিল, আমি তাকে আস্তে আস্তে হিট দিচ্ছি, হিট দিতে থাকলে তো আমাদের কি হবে, আস্তে আস্তে পার্টিকেল গুলো হিট ট্রিটমেন্ট হচ্ছে, তাই না, পার্টিকেল গুলো ছিল এখানে কেটে যাচ্ছি, এখান থেকে আমাদের আস্তে আস্তে পার্টিকেল গুলো কি হলো, এখানে কি হলো, পার্টিকেল যখন বেশি থাকলো, পার্টিকেলের স্পেসিং কি হলো, কম না, ল্যাম্বডা যদি বলি স্পেসিং, ভ্যালু অনেক কম থাকবে না, পার্টিকেল গুলো কাছাকাছি। যখন পার্টিকেল গুলো গ্রো হলো, নতুন করে তো আসার সুযোগ নাই, মনে করো পার্টিকেল এখানে আছে 10⁻², 100টা আছে, তার মানে তার ল্যাম্বডা এখানে কি হবে, বেড়ে যাবে না। তাহলে কি হলো, পার্টিকুলার সাইজ যদি বড় হয় এবং ওয়াইডলি স্পেসড হয়, ক্যান, তাহলে তাদেরকে ডিফর্ম করে যাওয়ার থেকে পার্টিকেল গুলোকে কি করবে, রেডিলি বাইপাস করবে। বড় পার্টিকেল, ওয়াইডলি স্পেস পার্টিকেল, সেগুলোকে ডিসলোকেশন আর কাটাকাটির চেষ্টা করবে না, সেগুলোকে তারপরে হলো ডিসলোকেশন, ওই পার্টিকেল গুলোকে বাইপাস করে চলে যেতে, বাইপাস করে চলে যেতে তার শক্তি কম খরচ হবে, সেগুলো কি করবে, বাও করবে, মানে ঝনুকের মতো করে সে চারদিকে আস্তে আস্তে বাঁকা হবে, বাঁকা হয়ে ডিসলোকেশন একটা লুপ তৈরি করবে, লুপ তৈরি করে ওই ডিসলোকেশনটাকে বাদ দিয়ে সে চলে যাবে, ডিসলোকেশনের ভিতরে সে আর যাবে না। আমরা একটু পরে আরো ক্লিয়ার ছবি দেখবো।
এই যে মেকানিজমটাকে বলা হচ্ছে যে বাউ করে চলে যাচ্ছে, তাদেরকে মাথা ঝুঁকিয়ে সে একটা করে বাউ করলো, বাউ করে ধনুকে মাথা করে আস্তে আস্তে বাঁকা হবে হয়ে তারা পার্টিকেলটাকে বাইপাস করে চলে গেল, সেটাকে হচ্ছে ওর ওয়ান মেকানিজম। হ্যাঁ, ওর ওয়ান মেকানিজম তাকে বলা হচ্ছে। এই ওর ওয়ান মেকানিজমের মাধ্যমে ডিসলোকেশন পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। একটা হতে পারে তাকে শেয়ার করে চলে গেল, অথবা হতে পারে তাদেরকে বাইপাস করে চলে গেল। হয় শেয়ার অথবা বাইপাস করে চলে গেল, যে বাইপাস করেছে ওর ওয়ান মেকানিজমের মাধ্যমে। এইভাবে করলে যেটা হয়, এই যে একটা পার্টিকেলকে সে যখন বাইপাস করছে, একটা লুপ তৈরি করে সে বাইপাস করছে, আমরা ছবি দেখতে একটু পরে। ওই লুপ তৈরি করে বাইপাস করা মানে হচ্ছে সে একটা করে ডিসলোকেশন সংখ্যা বাড়িয়ে দিল, এরকম করে অনেকগুলো লুপ তৈরি করতে পারে। একটা একটা করে ডিসলোকেশন স্লো অনেকগুলো লুপ তৈরি করতে পারে। তাহলে কি হলো, লুপ তৈরি করতে তার স্ট্রেস কম লাগছে, সেটা আমাদের ইল্ড স্ট্রেংথে সে কন্ট্রিবিউশন তার কম। বলে অ্যালয়ের ইল্ড স্ট্রেংথ কম থাকবে, কিন্তু যেহেতু সে ডিসলোকেশন সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, ফলে হচ্ছে কি ওয়ার্ক হার্ডেনিং এর রেট অনেক বেশি থাকবে। জিপি জোন ডিফিউশন যখন হয় বা স্মল পার্টিকেলকে যখন শেয়ার করে চলে যাবে, আমরা একটু লিখে রাখি। হ্যাঁ, ওয়ার্ক হার্ডেনিং এর রেট তখন কি হবে, লো হবে। ওয়ার্ক হার্ডেনিং রেট লো হবে, ইয়েল্ড স্ট্রেস আমাদের বেশি হবে। ঠিক আছে, আবার ক্লিয়ার হবে আমরা পরে আবার একটু। আর যখন আমাদের পার্টিকেল সাইজ যখন বড় হবে, যখন সে পার্টিকেলকে বাইপাস করবে, ওয়ার্ক হার্ডেনিং এর রেট বেশি হবে, কারণ কি তখন ডিসলোকেশনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, ফলে ইন্টারাকশন বাড়বে, কিন্তু ইল্ড রেসপন্সের কন্ট্রিবিউশন সামহাট কম থাকবে। এই ঘটনাটা সাধারণত খুব বড় হলে, পার্টিকেল যখন ওভার এজিং করি, পার্টিকেল সাইজ যখন অনেক বড় করে ফেলি, মানে এজিংটা কি, আমরা হিট ট্রিটমেন্ট করছি ঠিক না, ওই হিট ট্রিটমেন্টটা খুব বেশি সময় ধরে যদি করে ফেলি, তখন আমাদের ঘটনা করতে পারে। তো বেসিক্যালি আমাদের কিভাবে হচ্ছে আমাদের কাটিং বা লুপিং আসলে কি হয়, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা মনে করি এই যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো একটা পার্টিকেল এই একটা ডিসলোকেশন মনে করো আসলো, এসে পার্টিকেলের দিকে আসলো। যদি পার্টিকেলটার স্ট্রেংথ যদি একটা অল্প বেশি হয়, খুব হাই স্ট্রেংথ হয়, তার ইল্ড স্ট্রেংথ অনেক বেশি, পার্টিকেলটাকে তখন সে সাথে সাথে কাট করতে পারবে না। তার ভিতরে যে পরিমাণ স্ট্রেস আছে সে পার্টিকেলটাকে কাট করতে পারছে না। সে তখন সেটা কি করবে, আস্তে আস্তে আমাদের টাও বি পরিমাণ, মানে একটা পার্টিকুলার স্ট্রেসে সে এটা চারদিকে আস্তে আস্তে বাঁকা হতে থাকবে, সেটাকে বাইপাস করে যাওয়ার চেষ্টা করতে থাকবে। সে যখন পার্টিকেল চারদিকে এরকম বাঁকা হতে থাকবে, তখন কি হবে, আস্তে 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 করে এইভাবে করে তারা বাঁকা হতে থাকবে। হ্যাঁ, ধনিকের মতো করে তারা আস্তে আস্তে বাও করতে থাকবে, করতে 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 কি করবে, এই দুটো মাথা যখন কাছাকাছি আসবে, অপোজিট এন্ড হওয়াতে ওই যে আমরা দেখেছিলাম এর আগে, এরকম করে তারা এরকম করে মিলে যাবে। মিলে গেলে কি হলো, এখানেও মিলে গেল, এইখানেও মিলে গেল, এইখানেও মিলে গেল। মিলে গিয়ে কি করলো, তারা এই অংশটুকুকে ছেড়ে দিয়ে বাকিটুকু জোড়া লেগে গেল, এইটাও জোড়া লেগে গেল, এইটাও জোড়া লেগে গেল, এইটাও জোড়া লেগে গেল। তাহলে কি হলো, এই পার্টি একটা ডিসলোকেশন ছিল, সে এখানে একটা দুইটা তিনটা ডিসলোকেশন লুপ তৈরি করলো, করে সে আরেকটা লাইন হিসেবে এইভাবে করে তারা সে থাকলো, থেকে সরি থেকে সে থেকে সে আরেকটা ডিসলোকেশন হিসেবে চলে গেল। তাহলে একটা ডিসলোকেশন থেকে আমি কয়টা পেলাম, চারটা পেলাম। আবার আরেকটা ডিসলোকেশন যদি এখানে আসে, সে কি করবে, এইগুলোর বাইরে আবার এরকম করে আরেকটা লুপ তৈরি করবে, আরেকটা লুপ তৈরি করবে। এভাবে করে ডিসলোকেশনটা কি করলো, পার্টিকেলটাকে কাটলো না, ছিললো না, ধরলো না, বাইপাস করে চলে গেল। তার মানে কি, পার্টিকেলের নেচারের উপরে নির্ভর করবে। পার্টিকেলের স্ট্রেংথ যদি একটা পার্টিকুলার ক্রিটিক্যাল ভ্যালুর কম হয়, পার্টিকেলটা ডিফর্ম করবে। ডিফর্ম করবে মানে কাট করবে বা শিয়ার করবে, যেভাবে আমরা খুশি করি। পার্টিকেল যদি আমাদের পেনিট্রেবল টু ডিসলোকেশন হয়, তাহলে পার্টিকেলের স্ট্রেংথ যদি কম হয়, তাহলে কাট বা শেয়ার করবে। যদি পার্টিকেলটাকে পেনিট্রেট করতে না পারে ডিসলোকেশন, তাহলে বাইপাস করবে, বাইপাস করবে। তাহলে আমাদের আবার দেখি, আমাদের বাইপাসটা কি হচ্ছে, একটা স্ট্রেট একটা ডিসলোকেশন লাইন আসলো, এই পার্টিকুলার ডিরেকশনে সে যাচ্ছে, পার্টিকেল গুলো জিপি জোন বা পার্টিকেল গুলো যখন সে পেলো, চারদিকে এভাবে করে করে সে এইখান থেকে যাওয়ার চেষ্টা করছে, যাওয়ার চেষ্টা করতে যে যে এইভাবে করে আস্তে আস্তে মিলছিল।
এই জায়গাটা জোড়া লেগে গেলে কি হবে, এই জায়গাটা ডিসকানেক্ট হয়ে যাবে, এই জায়গাগুলো ডিসকানেক্ট হয়ে যাবে, হয়ে যে সেইভাবে করে আবার একটা বের হয়ে যাবে। এই যে টিএম এর মাধ্যমে টিএম ইমেজ, এই দেখো পার্টিকেল ছিল, পার্টিকেলের চারদিকে দেখো, এই পার্টিকেলের চারদিকে আমরা লুপ দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা লুপ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই একটা পার্টিকেল দেখতে পাচ্ছি, তার বাইরে একটা লুপ দেখতে পাচ্ছি, করে এই দেখো ডিসলোকেশন বাইরে দিয়ে চলে গেছে, এইভাবে করে চলে যেতে পারে। ঠিক আছে, পার্টিকেলটা যদি স্ট্রং এনাফ হয়, তার শিয়ার স্ট্রেস যেটা আছে এভাবে করে মানে আমাদের যে লুপ লুপ যেটা তৈরি হতে থাকতেছে, সে যদি খুব স্ট্রং হয় তাহলে কোনোভাবে সে শেয়ার করতে দিবে না, সে ডিফর্ম হবে না, শেয়ার করতে দিবে না। তাহলে আমরা একটা করে বাইপাস করে একটা করে লুপ তৈরি হলো। লুপ তৈরি হওয়া মানে কি, এক্সট্রা ডিসলোকেশন তৈরি হওয়া। লুপ তৈরি হওয়া মানে হচ্ছে আমাদের এক্সট্রা ডিসলোকেশন তৈরি হওয়া, যেটা হচ্ছে ওয়ান লুপ বলছি আমরা। তাহলে কি হলো, এক্সট্রা ডিসলোকেশন মানে হচ্ছে কি আমাদের ওয়ার্ক হার্ডেনিং বেশি হবে। তাই বুঝলে কেন আমাদের ওয়ার্ক হার্ডেনিং রেটটা বেশি হবে। এখন অন্যদিকে পার্টিকেল যদি শিয়ার করে বা কাট করে, পার্টিকেলটা তাহলে ডিফর্ম হয়ে যাচ্ছে। যদি সেই ক্ষেত্রে হচ্ছে কি হলো, আমাদের লুপ যদি তৈরি না হয়, কোনো এক্সট্রা ডিসলোকেশন তৈরি হবে না। কোনো এক্সট্রা ডিসলোকেশন না থাকা মানে হচ্ছে ওয়ার্ক হার্ডেনিং এর রেট আমাদের খুব বেশি বাড়বে না, মডারেট থাকবে। তাহলে আমাদের কি দাঁড়ালো, পার্টিকেল যদি বলি, পার্টিকেল হচ্ছে সফট আর পার্টিকেল হচ্ছে হার্ড। তাহলে ওয়ার্ক হার্ডেনিং, তারপর নাম্বার অফ ডিসলোকেশন, তারপর হচ্ছে লুপ। পার্টিকেল যদি সফট হয় আর এটা পার্টিকেল যদি হার্ড হয়, ওয়ার্ক হার্ডেনিং কি হবে, বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। কম কম হবে, দাঁড়াও মনে হয় বলি না হ্যাঁ, পার্টিকেল যদি আমাদের সফট হয়, ওয়ার্ক হার্ডেনিং আমাদের কম, সরি কম হবে। পার্টিকেল যদি হার্ড হয়, ওয়ার্ক হার্ডেনিং কি হবে, বেশি হবে। বেশি হবে। তাহলে এখন আরেকজন বলো, নাম্বার অফ ডিসলোকেশন কি হবে পার্টিকেল যদি সফট হয়, পার্টিকেল ডিসলোকেশন ইন্টারঅ্যাকশন হলে, পার্টিকেল যদি সফট হয় নাম্বার অফ ডিসলোকেশন কি বাড়বে না কমবে, বা বাড়বে কমবে বা একই থাকবে, কোনটা? সেম থাকবে স্যার। সেম থাকবে। আর পার্টিকেল যদি হার্ড হয় তাহলে নাম্বার অফ ডিসলোকেশন কি হবে, বাড়বে। বাড়বে। তাহলে লুপ, পার্টিকেল যদি সফট হয় আমাদের লুপ কি হবে, আমরা কিরকম লুপ পাবো, বেশি পাবো না কম পাবো? জোরে বলো শুনি না। লুপ তৈরি হবে, হ্যাঁ কোনো লুপ আমরা পাবো না। আর হার্ড হলে আমরা লুপ তৈরি হবে। তাহলে কোন মেকানিজম, যে পার্টিকেল যদি সফট হয় কোন মেকানিজমে ডিসলোকেশন পার্টিকেলের ভিতর দিয়ে মুভ করবে? কাট প্রেসার। মেকানিজমটার নাম কি? মেকানিজম নাম হচ্ছে গ্লাইড, ডিসলোকেশন গ্লাইড। গ্লাইড করলো বা ক্রস লিক করলো, গ্লাইড করলো, ঠিক আছে। আর যদি হার্ড হয় পার্টিকেলটা, তখন কোন মেকানিজমে যাবে? ওই যে ওরোয়ান লুপ নাকি জানি বলে। ওর ওয়ান মেকানিজম বা ওর ওয়ান লুপ তৈরি করে। তাহলে এখন আমরা আসি ছবিতে। এই একটা পার্টিকেল, এখন এই ভদ্রলোক যদি তোমার কাট করে সফট হয়, নরম মনের মানুষ হয়, তাকে পার্টিকেলটা তাকে কেটে চলে গেল। কেটে চলে যাওয়া মানে কি, ওই বার্গার সেটের পরিমাণে একটা স্টেপ তৈরি করবে না, এস ডিসলোকেশন দেখো। হ্যাঁ, এই দেখো একটা পার্টিকেল ছিল, দেখো এখানে এই যে দেখো এটা, এই যে এখানে একটা স্টেপ তৈরি হয়েছে না, পার্টিকেলটা ডিফর্ম হয়ে গেছে না। এই একটা হার্ড পার্টিকেল কিছু হয় না, কিন্তু এই পার্টিকেলটা দেখো, এই পার্টিকেলটা দেখো ডিসলোকেশন যে মুভ করেছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না, ঠিক না? এইখানে আমাদের স্টেপ গুলো কেটে কেটে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসলোকেশনের ফলে বার্গার সেক্টর বি পরিমাণ আমাদের স্টেপ তৈরি হবে, সেটা আমাদের হয়। তাহলে এইখানে কি করতেছে, এইখানে আসলো সফট হলে তাকে শেয়ার করলো,
গ্লাইড করে পার্টিকেল চলে গেল। এইভাবে করে গেলে কি হলো, আমাদের পার্টিকেল গুলো নির্দিষ্ট কিছু জায়গাতে ইন্টেন্স অবস্থাতে হতে পারে, গ্রেন বাউন্ডারি কিছু জায়গাতে তারা এক্সট্রা যেতে পারবে না, পার্টিকেল নির্দিষ্ট কিছু প্লেনে তারা মুভ করছে, তারা এক জায়গাতে পাইলাপ হওয়ার সুযোগ থেকে যায়। আর বাইপাস যদি হয়, বাইপাস হলে কি হয়, ছিল একটা তৈরি হয়ে গেল দুইটা। এইভাবে করে করে যেটা হয়, আমাদের ডিসলোকেশনের ডিস্ট্রিবিউশনটা আরো বেটার হয়। মানে এখানে কি হয়, ডিসলোকেশন নির্দিষ্ট কিছু প্লেনে নির্দিষ্ট কিছু জায়গাতে বাইপাস মানে বসে থাকছে, কিন্তু এইখানে কি হচ্ছে, এগুলোর চারপাশে তারা ডিসলোকেশন মনে করো লুপ তো তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু লুপ তৈরি হওয়ার সাথে সাথে একটা লুপ তৈরি হলে ডিসলোকেশন একটা পাচ্ছি আমরা, আটকা যাচ্ছে না, ডিসলোকেশন মুভ করতেছে, পার্টিকেলটাকে সে বাইপাস করে সে আরো বেশি মুভ করতে পারছে, ফলে পার্টিকেলের ডিস্ট্রিবিউশনটা মোর হোমোজেনাস হয়। এটুকু বোঝা গেছে? এইখানে আমাদের যতটুকু আমরা হোমোজেনাস, এটা হচ্ছে মোটামুটি হেটেরোজেনাস ডিস্ট্রিবিউশন হবে, কিন্তু এখানে মোটামুটি হোমোজেনাস ডিস্ট্রিবিউশন হবে। ব্যাপারটা কি, যদি পার্টিকেল গুলো কাট করলে হচ্ছে আমাদের পার্টিকেল গুলোর সাইজ অন দ্য স্লিপ প্লেন ইজ ইফেক্টিভলি রিডিউসড বাই বার্গার সেক্টর বি। পার্টিকেলটা সাইজটা আমাদেরকে পার্টিকুলার সাইজটা কি হচ্ছে, আমি সাইজটাকে চেঞ্জ করে দিচ্ছি, তার টোটাল বাউন্ডারি এরিয়া আমরা বাড়িয়ে দিচ্ছি, তাই না, সারফেস এরিয়া আমরা বাড়িয়ে দিচ্ছি যখন পার্টিকেলটাকে কাট করে যাচ্ছে। তো যাই হোক, পার্টিকেল গুলো নর্মালি উইক যেহেতু হয়, স্লিপ প্লেনের উপর দিয়ে সফেন কথাটা আপনি ইগনোর করো, ডিসলোকেশন মুভ করতে থাকবে, ওই প্লেনেই মুভ করতে থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে একটা পার্টিকুলার প্লেনে আমরা মোর স্লিপ হবো, তার মানে পার্টিকেল গুলো আস্তে আস্তে পাইল আপ হতে থাকবে, পাইল আপ হতে হতে কি হবে, তারা একটা ব্যান্ডের মতো করে তারা এক জায়গাতে জমা হতে থাকবে, ঠিক আছে, এইভাবে করে হবে। এটা একটা একটা কি হচ্ছে, পার্টিকেলটাকে সে যখন কাট করে যাচ্ছে, পার্টিকেলটা ডিফর্ম হলে জানি আমরা এখানে বাগার জাতীয় পরিমাণ একটা স্টেপ আমাদের তৈরি হলো। আর যদি তারা বাইপাস করে, ডিসলোকেশন সংখ্যা বাড়তে থাকবে, ডিসলোকেশন গুলো মোর হোমোজেনাসলি ডিস্ট্রিবিউট হতে থাকবে। এই পার্টিকুলার চারদিকে তো লুপ তৈরি হবে, থাকবে, এই লুপ তো আর আমরা কিছু করার নেই, তো এই লুপ থাকবেই, কিন্তু সে লুপটাকে বাইপাস করেও তো আমাদের পার্টিকেল চলে যাচ্ছে, সরি ডিসলোকেশন চলে যাচ্ছে, ফলে পুরো স্ট্রাকচার আরো বেশি পরিমাণে আমাদেরকে চলে যাওয়ার চান্স বেশি থাকবে। তো এই ঘটনা যখন ঘটে, তখন আমাদের ইয়েল্ড স্ট্রেংথটা আমাদের কিন্তু অত বাড়বে না, কারণ সে অল্প স্ট্রেসে সে বাউ করে চলে যাচ্ছে, ন্যাচারালি ইয়েল্ড স্ট্রেংথ বাড়বে না, কিন্তু ওয়ার্ক হার্ডেনিং রেট আমাদের বাড়বে। আমরা আরো দেখবো, এক্সাম্পল দেখবো। এইটা এটা দরকার আছে, আচ্ছা এটা আমি বলি। তো এইটা হচ্ছে পার্টিকেলের চারদিকে আমরা বেন্ড করে বাও করে যদি একটা ডিসলোকেশনকে মুভ করাতে চাই, সেমি সার্কুলার একটা কনফিগারেশনে চলে আসবে, মুভ করাতে চাই, তাহলে দেখা গেল তার ভিতরে টাও পরিমাণ স্ট্রেস তাকে দিতে হবে। টাওটা কি, জিবি বাই 2r অথবা জিবি বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে পার্টিকেল গুলো মাঝখানে ডিসটেন্স, 2r হচ্ছে পার্টিকেল, দুটো পার্টিকেল মানে পার্টিকুলার রেডিয়াস। হ্যাঁ, তো যেভাবে খুশি আমরা এক্সপ্রেস করি, তো জিবি বাই 2r পরিমাণ আমাদেরকে দিতে হবে, তার মানে কি, বা জিবি বাই ল্যামডা। যদি আমাদের স্ট্রেসটাকে শেয়ার করার জন্য যদি গ্রেটার হয়, এই ভ্যালু থেকে বেশি হয়, তাহলে পার্টিকেলকে যদি আমি শেয়ার করতে চাই, কাট করতে যে পরিমাণ স্ট্রেস লাগবে, সেটা যদি দেখা গেল যে এই জিবি বাই 2r এর থেকে বেশি হয়, তখন তাহলে সে কাট করবে না, সে তখন কি করবে, ওটাকে বাইপাস করবে। আমাদের স্ট্রেসটা বেশি হতে পারে কখন, যখন পার্টিকেলটাকে স্ট্রেংথ অনেক বেশি থাকে, পার্টিকেলটা ইটসেলফ অনেক হার্ড, তার ইয়েল্ড স্ট্রেংথ হলো অনেক হাই, তখন এটাকে কাট করতে দেখা গেল যে পরিমাণ স্ট্রেস লাগবে, মনে করো 800 MPa লাগবে, সেই তুলনায় দেখা গেল যে 600 MPa হলেই সে বাইপাস করার চেষ্টা করতে পারে, তখন সে বাইপাস করে যাবে। ঠিক আছে, তার মানে কি, এই ঘটনাটা কখন ঘটবে, এই স্ট্রেসটা কখন বেশি হবে, যখন আমাদের ল্যামডার ভ্যালু কি হবে, যত কম হবে তত কি হবে, আসলে তো পরে আসতেছি। With the passage of subsequent dislocations, the effective distance between two adjacent particles decrease with the increasing number of dislocation loops surrounding the particles. তাহলে মানে কি, যত আমাদের ডিসলোকেশন বাইপাস করে চলে যাবে, ইফেক্টিভ ডিসটেন্স বিটুইন টু
অ্যাডজাসেন্ট পার্টিকেলস ডিক্রিজ, মানে দুইটা ছবি আছে। আচ্ছা এটা দেখো, একটা ছবি আচ্ছা, মনে করো আমাদের এই একটা পার্টিকেলের ভিতর দিয়ে আমাদের বাইপাস করে একটা ডিসলোকেশন চলে গেল, আরেকটা ডিসলোকেশন এরকম করে বাইপাস চলে গেল, এখানে আরেকটা পার্টিকেল ছিল, এইভাবে করেও তারা যখন বাইপাস করে চলে যাচ্ছে, তার মানে কি ইফেক্টিভ ডিস্টেন্স দুইটা পার্টিকেলের মাঝখানে, অ্যাকচুয়াল ডিস্টেন্স, ইফেক্টিভ ডিস্টেন্স মানে কি, যেটা চারপাশ থেকে আবার লুপ তৈরি করা শুরু করবে। তো এই ডিস্টেন্সটা আমাদের কি হচ্ছে, আমাদের ডিস্টেন্সটা আমাদের তত কমে কমে যাচ্ছে, ঠিক আছে। এই ইন্টার পার্টিকেলের মাঝখানে ইফেক্টিভ একটা ডিস্টেন্স আমাদের ইফেক্টিভলি কমে যাচ্ছে। তাহলে হচ্ছে ডিসলোকেশন আমাদের, আচ্ছা এই কথাটা আগেও বলছি, ডিসলোকেশন লুপিং যদি হয় তাহলে আমাদের স্ট্রেন হার্ডেনিং আমরা পাবো। আমার এই কথাটা আপাতত ইগনোর করো। তার মানে কেন পাবো, একটু আগে আমরা ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যাটা আমরা একটা আরেকজনের কাছ থেকে একটু শুনি। উৎস দাস, রোল 27, লুপিং এর কারণে আমাদের স্ট্রেন হার্ডেনিং বেশি হবে কেন? স্যার লুপিং এর কারণে ডিসলোকেশনের নাম্বারটা বেড়ে যায়। তো ডিসলোকেশনের নাম্বার যখন আমরা বাড়ে তখন আমরা জানি সেটাকে বাইপাস করা ইজি। তো এই কারণে স্যার স্ট্রেন হার্ডেনিং বা ওয়ার্ক হার্ডেনিংটা বাড়ে। আচ্ছা ঠিক আছে। তো এখন যদি আমাদের মনে করো আমাদের একটা ম্যাট্রিক্সের ভিতরে সলিড তো ফিক্স, সলিড ফিক্সড হলে হচ্ছে কি হবে, আমাদের পার্টিকেলের আমরা কি পরিমাণ পার্টিকেল তৈরি করতে পারবো সেটা কিন্তু ফিক্স না। সলিড ফিক্স কিন্তু পার্টিকেল কিন্তু আমাদের ফিক্স না। কেন ফিক্স না? কারণ কি আমি যদি অল্প পরিমাণে জিপি জোন যদি থাকে তার মানে কি নাম্বার অফ পার্টিকেলস অনেক বেশি, আর বেশি সময় যদি তাকে হিটিং করি, বেশি টেম্পারেচারে যদি তাকে এজিংটা করতে চাই, যে প্রেসিপিটেশন হার্ডেনিং এর টেম্পারেচার প্রথমে সলিউশন করলাম, সুপার স্যাচুরেটেড কোয়েন্স করে সুপার স্যাচুরেটেড সলিউশন করলাম, তারপর তাকে অল্প টেম্পারেচারে দিচ্ছি, তাহলে কি হতে পারে, পার্টিকেল সংখ্যা আমি বাড়াতেও পারি কমাতেও পারি, ডিপেন্ডিং অন আমাদের এজিং এর শিডিউলের উপরে কি পরিমাণ তাকে আমি দিচ্ছি সেটার উপরে। ধরে নিলাম আমার ভলিউম ফ্র্যাকশন হচ্ছে ফিক্সড আছে, কি পরিমাণ পার্টিকেল হবে সেটা ফিক্সড আছে। তো তাহলে ল্যামডার ভ্যালু যেটা পার্টিকেল গুলোর মাঝখানে যে ডিসটেন্স যেটা, সেটা ইনক্রিজ করবে যদি আমাদের পার্টিকেল গুলো বড় হয়, ঠিক না? যত মনে করো আগে ছিল এরকম পার্টিকেল, এখন যদি পার্টিকেল যদি আমার মাত্র কমে যায়, আমার তো সলিডের পরিমাণ ফিক্স, পার্টিকেল তো আমি ইচ্ছা করলে তো আমি তো আর বেশি ই করতে পারবো না। পার্টিকেল বড় হওয়া মানে কি, এই ছোট পার্টিকেল গুলো কনজিউম হয়ে বড় হবে, তার মানে কি তার মাঝখানে যাদের ডিসটেন্সটা যেটা ল্যামডার ভ্যালুটা আমাদেরকে বাড়তে থাকবে। বাড়তে থাকলে কি হবে, ল্যামডার ভ্যালু যখন বাড়তে থাকবে তখন কি হবে, ল্যামডা ভ্যালুটা যখন বাড়তে থাকবে তখন এখানে ল্যামডা ভ্যালু যদি বড় হয় তখন কি হবে, এই স্ট্রেসটা কি হবে, কমবে না? টাউরম্যান কমবে স্যার। হ্যাঁ, লুপ তৈরি করার জন্য তার কম স্ট্রেস লাগবে। যদি লুপ তৈরি করার জন্য যদি কম স্ট্রেস হয় তখন কি হবে, তখন তখন সে কিন্তু লুপ তৈরি করার চেষ্টা করবে। যদি দেখা যায় যেটা কাট করার জন্য তার যে পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে তার থেকে যদি লুপ তৈরি করে বাইপাস করে যায়, সেখানে তার যদি শক্তি কম খরচ হয় তাহলে সে কিন্তু সেটা করবে। তাহলে আমরা কি দেখলাম, পার্টিকেল হার্ড হলেও আমরা একটু আগে কি বললাম, পার্টিকেল যদি হার্ড হয় সেখানেও বাইপাস করবে, আবার পার্টিকেল যদি বড় হয় তাহলেও বাইপাস করবে, তাই না? আবার পার্টিকেলের মাঝখানে যদি আমাদের স্ট্রেসটা যদি বেড়ে যায়, পার্টিকেলের মাঝখানে যদি ডিসটেন্স বেড়ে যায়, যখন পার্টিকেল গুলো অনেক বড় হয়ে যাবে তখনও সে বাইপাস করবে। ঠিক আছে, কন্ডিশন গুলো খেয়াল রেখো। আরেকটা হচ্ছে যদি দেখি পার্টিকেলটাকে আমরা কাট করতে পারি, ডিফর্মেবল পার্টিকেল করতে পারি, পার্টিকেলটা সফট, তাহলে কি হবে, তাহলে তারা ডিসলোকেশনের মাধ্যমে তারা শেয়ার করে চলে যাবে। তো যদি আমাদের পার্টিকেল শেয়ার করার জন্য যদি আমাদের স্ট্রেসটা কম লাগে, মানে এই টাও এমটা হচ্ছে ম্যাট্রিক্সের শেয়ার স্ট্রেস, তো যদি আমাদের পার্টিকেলটাকে শেয়ার করার জন্য স্ট্রেস কম লাগে, যেটা হচ্ছে GB/2R এর তুলনায় কম হয়, তাহলে পার্টিকেল শেয়ারিং হবে, পার্টিকেল লুপিং হবে না। একেবারে হবে না সেটা না, হবে হয়তো এখানে যদি হয় 10⁸, এটা হবে মনে করো 10⁻²। তো পার্টিকেলের যদি স্ট্রেস যদি আমাদের পুরোটা নির্ভর করবো আমাদের স্ট্রেসের উপরে, এটাকে আমরা একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করতে পারি। এর দিকে যদি আমরা টাও দেই
এদিকে যদি এজিং এর টেম্পারেচার বা এজিং এর টাইম একটা কিছু বসাই, এজিং এর টাইম এবং টেম্পারেচার বাড়লে পার্টিকেলের উপর তার ইফেক্টটা কি হবে? এজিং এর টাইম এবং টেম্পারেচার যদি বাড়াই পার্টিকেলের রেডিয়াসে কি হবে? পার্টিকেলের রেডিয়াস আর ইন্টারপার্টিকেল স্পেসিং কি হবে? হ্যাঁ, তার মানে আমি এদিকে এক্স অ্যাক্সিসে আমি এরকম যে কোনো কিছু একটা লিখতে পারি, তাই না? পার্টিকেলের সাইজ লিখতে পারি, পার্টিকেলের স্ট্রেংথও লিখতে পারি, পারি না? আমরা লিখতে পারি। এখন যেটা হয়, আমরা যেটা দেখা গেল যে কাট করতে থাকি, মিউট করো, রোল 19 মিউট করো। তো আমরা যদি দেখি লুপ তৈরি করতে গেলে, লুপ তৈরি করতে যদি যাই, যখন আমাদের পার্টিকেলের সাইজ কম থাকবে স্ট্রেস আমাদের বেশি থাকে, আস্তে আস্তে আমাদের স্ট্রেস কমতে থাকবে। এরকম করে আমরা যদি ওই যে GB/2R অথবা ল্যামডা যেটা আসছে এটা যদি আমি প্লট করি তাহলে আমি এরকম একটা করে পাবো। আর কাট করতে গেলে দেখা গেল যেটা লাগে আস্তে আস্তে তার স্ট্রেস আস্তে আস্তে পার্টিকেল সাইজ যত বড় হবে সে কাট করতে তার বেশি সময় তাকে ট্রাভেল করতে হবে। এটার ভিতর দিয়ে ডিসলোকেশন যেতে যতটুকু সময় লাগবে এই সাইজের পার্টিকেলের ভিতর দিয়ে যেতে ডিসলোকেশনকে বেশি সময় লাগবে না। বেশি সময় তাকে গ্লাইড করতে হলে কি করতে হবে? তাকে বেশি এনার্জি লাগবে না, তার মানে স্ট্রেস কি হবে? আস্তে আস্তে বাড়বে না। তাই পার্টিকেল কি হচ্ছে, আমার এখানে ছোট এখানে আরেকটু বড়, ঘটনাটা এরকম না? তার মানে কি আমি যত পার্টিকেল আস্তে আস্তে বড় হবে ডিসলোকেশনকে গ্লাইড করে বেশি ডিস্টেন্স যদি যেতে হয় তার মানে কি তত তাকে আমাদের কি হবে? তার শক্তি বেশি লাগবে না? তাই আমাদের শিয়ার স্ট্রেস করেসপন্ডিং শিয়ার স্ট্রেস বেশি লাগবে। তাই আস্তে আস্তে কাটিং এর এটাও বাড়তে থাকবে। ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম। তাহলে যদি দুটাকে ওভারঅল যদি আমরা দেখি, আমরা দুটাকে আমরা ম্যাচ করাতে পারি। আচ্ছা ঠিক আছে, এরকম একটা করে আমি দুইটা সামেশন করে আমি এরকম একটা লাইন ড্র করলাম। এখন এইভাবে করে আমাদের হতে পারে। তার মানে কি প্রথমে হচ্ছে লুপ তৈরি, প্রথমে হচ্ছে পার্টিকেল গুলো চেষ্টা করবে পার্টিকেলটাকে কাটিং করার, শেয়ার করার। কারণ কি শেয়ার করতে গেলে তাকে কম লোড লাগবে, কম স্ট্রেস লাগবে, সে প্রথমে শেয়ার করবে। পার্টিকেল সাইজ যখন আস্তে আস্তে বড় হবে তখন দেখা যায় যে শেয়ার না করে, সরি আমি তো ছবিটা ভুল আছে কি করলাম, এইটা এইখানে গেল, এইটুকু গেল হচ্ছে তোমার এইভাবে করে চলে গেল ওভারঅল। তাহলে ওভারঅলটা আসলে দরকারই নেই। এইখানে পর্যন্ত আমরা যদি দেখি এইটা হচ্ছে একটা ক্রিটিক্যাল রেডিয়াস, এইটুকু পর্যন্ত হচ্ছে এই সাইজের থেকে যতক্ষণ পর্যন্ত কম থাকবে পার্টিকেল, তুমি এজিং টাইম এবং টেম্পারেচার যদি সেভাবে ফিক্স করো তাহলে সেখানে হচ্ছে আমাদের কোন 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 মেকানিজমটা আমাদের ফেভারিট থাকবে, কোনটা বেশি হবে? হ্যাঁ, কাটিংটা আমাদের বেশি হবে। আর তার থেকে যদি পার্টিকেল সাইজ বড় হয় তখন হচ্ছে আমাদের লুপিংটা আমাদের বেশি হবে। মানে আমি এইটুকু হচ্ছে কাট, তারপর হচ্ছে আমাদের এইভাবে করে আমরা লুপিংটা পাচ্ছি। ঠিক আছে, এখন এইখানে দেখো আমি এখন পর্যন্ত যারা কথা বলেছো তাদের বাইরে অন্য কেউ বলো। এইখানে দেখো আরেকটা লাইন দেখানো আছে, TSS লেখা আছে। এই লাইনটা হচ্ছে বলা হচ্ছে সলিড সলিউশন স্ট্রেংথেনিং, SSS, সলিড সলিউশন স্ট্রেংথেনিং। এই স্ট্রেংথেনিংটা দেখা যাচ্ছে যে আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? সলিড তো আমার তো আর কমে যাচ্ছে না, আমাদের কেন এই স্ট্রেংথেনিংটা কমে যাচ্ছে বলতো? যারা কথা বলনি আজকে তাদের ভিতর থেকে কেউ একজন বলো। সলিড সলিউশন স্ট্রেংথেনিং এজিং এর সাথে সাথে কমে যাচ্ছে। ওয়াই? স্যার সুপার স্যাচুরেটেড সলিউশন থেকে প্রেসিপিটেট পড়তেছে এই কারণে। কাছাকাছি গেছো কিন্তু অ্যাকচুয়ালি ওটা মানে রিজনটা বলতে পারছো না। কাছাকাছি গেছো। এই তুমি তো কথা বলছো, তুমি তো কথা বলছো, যারা আজকে এখন পর্যন্ত আমার সাথে কমিউনিকেট করনি তাদের মধ্যে থেকে শুনি। আসিউর রহমান নির্ঝর, সময়ের সাথে সাথে এজিং করার সাথে 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 সলিড সলিউশন স্ট্রেংথেনিং এ কন্ট্রিবিউশন করতে থাকে কেন? স্যার ওই যে থিটা ফেজ পরে দেন থিটা প্রাইম ফেজ পরে দেন একটা বড় ফেজ পরে আর কি। এটার সাথে সলিড সলিউশন স্ট্রেংথেনিং এর কি সম্পর্ক?
স্যার মানে স্যার আগের ফেজগুলি হচ্ছে স্যার ছোট ছোট থাকে আর কি, এই জন্য মানে টেনশন সলিউটের পরিমাণ কমে যায় হ্যাঁ, সলিউশন থেকে, এই জন্য প্রবাবলি। কে বললা? স্যার নাজমুল? জি স্যার। হ্যাঁ, তোমরা একটু চিন্তা করো। আমার সলিড তো দিছিলাম মনে করো 100 গ্রাম। প্রথমে যখন আমি এজিং করলাম না, আমার কি হলো, প্রথমে মনে করো 100 গ্রামের মধ্যে 70 গ্রাম মনে করো ছিল আমার সলিউশনে, আর 30 গ্রাম ছিল মনে করো পার্টিকেল তৈরি করছে, প্রেসিপিটেট তৈরি করছে। সলিউশনে আছে মানে কি, ওই যে ম্যাট্রিক্স বাবার সাথে সাথে হয় সাবস্টিটিউশন বা ইন্টারস্টিশিয়াল পজিশনে সে ছিল, তাই না? সেইটা থাকা মানে হচ্ছে সে সলিউশনে আছে। যখন এই সলিউশনে যে থাকবে তখনই তো সে সলিড সলিউশন স্ট্রেংথেনিং দিবে, তাই না? আগে ছিল 70 গ্রাম দিত, এখন আনফরচুনেটলি তাকে আমি চাইলাম যে আমি একটু এখন একটু পাকনামি করবো, আমি চাই যে তাকে আমি তার স্ট্রেংথ বাড়াতে চাই। আমার 30 গ্রাম মাত্র পার্টিকেল, 30 গ্রাম সলিড মাত্র হচ্ছে প্রেসিপিটেট আছে, সেখান থেকে মাত্র আমি 10⁶ পাচ্ছি। আমার 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 ভালো লাগতেছে না, আমি আরো চাই, আরো স্ট্রেংথ চাই। তখন আমি হিট ট্রিটমেন্ট এজিং করলাম, প্রেসিপিটেশন হার্ডেনিং করলাম, সিঙ্গেল টেম্পারেচারে নিলাম, কোয়েঞ্চ করলাম বা র‍্যাপিড কুলিং করলাম, করে তারপর তাকে অল্প টেম্পারেচার হিট আপ করলাম একটা পার্টিকুলার টাইমের জন্য। তখন কি হলো, আস্তে আস্তে যত সময় ধরে আমি করব সলিউশন থেকে, এইটা তো ছিল আমার সলিউশন, তাই না? ম্যাট্রিক্সের মাঝে মাঝে যখন সলিড আছে সেটা হচ্ছে আমার সলিউশন। ওইখান থেকে দেখা গেল যে আরো 40 গ্রাম বের হয়ে গেল, 30 গ্রাম বের হয়ে গেল, করে এখন হচ্ছে 40 গ্রাম হচ্ছে আমার সলিউশনে আছে সলিড। হ্যাঁ, আর হচ্ছে তাহলে কি হলো, 70 গ্রাম কি লিখি, 60 গ্রাম চলে গেল প্রেসিপিটেট তৈরি করতে। প্রেসিপিটেট তৈরি করে তারা 10⁻14 নাম্বার প্রেসিপিটেট তৈরি করলো, তার ফলে আমি স্ট্রেংথ অনেক বেশি পেয়ে গেলাম। এখন আমাদের তাহলে কি হলো, সলিড সলিউশনে স্ট্রেংথেনিং এর কন্ট্রিবিউশন কি হলো, 70 গ্রাম যে পরিমাণ সলিড সলিউশনে স্ট্রেংথেনিং দিবে, 40 গ্রাম যদি সলিউট ম্যাট্রিক্স এর মধ্যে থাকে সেখানে কি সেই পরিমাণ স্ট্রেংথেনিং দিবে? দিবে না, তাই না নাজমুল? তাহলে আমাদের আস্তে আস্তে সলিড সলিউশন স্ট্রেংথেনিং এর কন্ট্রিবিউশন আমাদের কমতে থাকবে, ঠিক আছে? তাহলে কি হলো, ডিক্রিজ ডিউরিং এজিং as solute is removed from the solution. সলিউশন থেকে প্রেসিপিটেট যদি তৈরি করতে হয়, সে তো সলিউশন থেকে বের হয়ে যে আলাদা ফেজ তৈরি করছে, তাই না? এখান থেকে তাকে বের হয়ে যেতে হচ্ছে সলিড গুলোকে, যে তারপর সে ম্যাট্রিক্স এর সাথে মিলে একটা আলাদা ফেজ তৈরি করছে যদি বাইনারি হয়। টার্নারি হলে ম্যাট্রিক্সকে বাদ দিয়েও করতে পারে। এটুকু বুঝে গেছে? তার মানে আমি এজিং করতেছি, তার মানে কি আমার অনেক ম্যাটেরিয়াল ভিতরে অনেক সলিড সলিউশন স্ট্রেংথ ছিল, সেটাকে আমি লুজ করব, করে আমি প্রেসিপিটেশন হার্ডেনিং এর মাধ্যমে স্ট্রেংথটাকে আনবো, মানে সেখানে সবকিছু আসলে প্লাস মাইনাস আসে। তো এই কথাগুলি এখানে বলা হয়েছে। এইগুলি এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে যত আমি এজিং করব পার্টিকুলার সাইজও বাড়বে, পার্টিকুলার ভলিউম ফ্র্যাকশনও এক হিসাবে বাড়তে থাকবে। ভলিউম ফ্র্যাকশন কেন বাড়বে, এখানে একটা ওয়াই লিখতে আমি ভুলে গেছি, খুব ইন্টারেস্টিং। যারা বলেছে তারা না, নতুন কেউ বলবা। যত আমি এজিং করব পার্টিকুলার রেডিয়াস বাড়বে, সেটা তো আমরা বুঝতেই পারছি, ডিফিউশন হয়ে কোর্সেনিং হবে। হ্যাঁ, আর ভলিউম ফ্র্যাকশন কেন বাড়বে কে বলবা? যারা আজকে এখন পর্যন্ত বলনি তাদের ভিতর থেকে কেউ একজন বলো। পার্টিকুলার ভলিউম ফ্র্যাকশন বাড়বে। যদিও আমি বলেছি পার্টিকেল আমার ফিক্সই ছিল, ঠিক না? যা মানে সরি পার্টিকেল না, সলিডের পরিমাণ তো আমার ফিক্সই ছিল। আমার আমার আমি যখন অ্যালোয়িং করছি 5% মনে করো কপার অ্যাড করেছি অ্যালুমিনিয়ামের মধ্যে, কিন্তু ভলিউম ফ্র্যাকশন কিভাবে বাড়তেছে যত আমি এজিং করব? কে বলবা? যখন সলিউশনে ছিল তখন হচ্ছে সে একটা ক্রিস্টাল স্ট্রাকচারে ছিল, আর যখন সে প্রেসিপিটেট করছে তার ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে সে যদি বিসিসি তে এফসিসি তে যদি সলিউট থাকতো, সে যদি প্রেসিপিটেট হয়ে বিসিসি স্ট্রাকচার ফর্ম করে, তাহলে তো ওই প্রেসিপিটেট ভলিউমটা বেড়ে গেল, তাহলে ওভারঅল ভলিউম বেড়ে যাওয়ার কথা না? আচ্ছা ঠিক আছে, তুমি অনেক কমপ্লিকেটেড হয়ে চলে গেছো, আর আমরা সোজাভাবে চিন্তা করি, ঠিক আছে? সোজাভাবে চিন্তা করি কি, থ্যাংক ইউ রোল 4 আবেদ। আচ্ছা, আমরা যদি কিছু চিন্তা করি, একটু আগে যেটা বললাম সলিড, এগুলো মনে করো পার্টিকেল। এখন আমার এটা হচ্ছে মনে করো ম্যাট্রিক্সের ভিতর। হ্যাঁ, ম্যাট্রিক্সের ভিতর যত আমি এজিং করবো তত কি হবে, ম্যাট্রিক্স থেকে আমাদের সলিড গুলো বের হয়ে যাবে। বের হয়ে যাবে না, সলিডকে সে রিজেক্ট করবে। রিজেক্ট করে সে কি করবে,
যদি বাইনারি হয় ম্যাট্রিক্সের সাথে, অথবা টার্নারি বা মাল্টি কম্পোনেন্ট হলে ম্যাট্রিক্স হতে পারে অন্যান্য ইস্যুর সাথে মিলে সে আরো পার্টিকেল তৈরি করবে না, নতুন নতুন পার্টিকেল তৈরি করবে না। যত আমরা এজিং করতে থাকবো নতুন নতুন পার্টিকেল তৈরি করা মানে কি ভলিউম ফ্র্যাকশন বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? আমার স্যার নাম্বার অফ হ্যাঁ নতুন স্যার একটা ম্যাট্রিক্সের ভিতর যদি নতুন মানে একটা অ্যাটম যদি এমনি মিক্স থাকে এবং সেই অ্যাটমটাকে যদি আমি বের করে নিয়ে অন্য এক জায়গায় মানে রিপ্লেস করি, তাহলে তো ওভারঅল ভলিউমের তো চেঞ্জ হওয়ার কথা না স্যার। না না, তুমি তখন তো আগে তো পার্টিকেল ছিল না। মনে করো প্রেসিপিটেট, আমার প্রেসিপিটেট মনে করো ছিল হচ্ছে পার্টিকেল গুলো ফেজ, সেকেন্ড ফেজের অ্যামাউন্ট আমার বাড়বে না। মনে না করো স্যার, আমি বলতে তুমি চাচ্ছি সংখ্যা দিয়ে বললে হবে না, সংখ্যা দিয়ে বললে হবে না। মনে করো এইখানে এইখানে আমাদের মনে করো সে যখন সলিউশন আছে সে তো কোনো সেকেন্ড ফেজ তৈরি করতেছে না, করতেছে? না স্যার। যখন সে বের হয়ে গেল, বের হয়ে সে ম্যাট্রিক্স, মনে করো এইখানে অ্যালুমিনিয়াম কপার বলি, অ্যালুমিনিয়াম আছে কপার আছে, সে এখানে সুন্দর করে সলিউশনে আছে, সাবস্টিটিউশন হোক বা ইন্ডাস্ট্রিয়াল যেটা হোক সলিউশন আছে, সে কিন্তু আলাদা ফেজ তৈরি করেনি। এখান থেকে যখন কপারটাকে যখন বের করে নিয়ে আসলাম সে Al2 কপার তৈরি করলো। মনে করো আমি 10 সেকেন্ড ধরে করলে 100টা Al2 কপার আসলো, কপার গুলো সব ম্যাট্রিক্স থেকে বের হয়ে রিজেক্ট করে 100টা করলো। যদি আমি এখন 100 সেকেন্ড করি তখন কি হলো, ধরে নিলাম এখানে 200টা Al2 কপার তৈরি হলো। এই কপার গুলো আসলো কোথেকে? এই ম্যাট্রিক্স থেকে তো আসলো, সেই সলিউশন থেকে সলিড গুলো বের হয়ে কপার তৈরি করলো। সে আর সলিড না, সে একটা আলাদা করে ফেজ তৈরি করলো। তাহলে তখন তার পরিমাণ বেড়ে গেল না? স্যার আমি মানে এইখানে হচ্ছে আমার একটা জিনিস বুঝতে তাহলে সমস্যা হচ্ছে যে এইখানে হচ্ছে আমি যদি ইনিশিয়ালি 100টা অ্যাটম নিয়ে কাজ শুরু ওই করি। 100টা অ্যাটম তো তুমি চোখে দেখতেছো না, কারণ সে সলিউশনে আছে। দেখছো তুমি চোখে? আমি দেখো নাই। চোখে মানে চোখে না দেখলে ওইটার আরে এক্সিস্টেন্স তো বাবা, 100টা। তুমি মনে করো এইখানে এখানে মনে করো অ্যালুমিনিয়াম, হ্যাঁ, আর এটা মনে করো কপার। সে একটা এখানে সিঙ্গেল ফেজ আলফা, আলফার সলিড সলিউশন, যেখানে অ্যালুমিনিয়ামের মধ্যে সলিড হিসেবে কপার আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বাইরে তার এই কোনো কিছু বাইরে নাই। তাহলে আমার অ্যালুমিনিয়াম টু কপার এই এই ফেজের ভলিউম ফ্র্যাকশন কত হবে? 0। এখন আমি এখান থেকে মনে করো আমি 10টা কপার আমি বের করে নিয়ে আসলাম, 10টা কপার বের করে এনে আমি এইখানে মনে করো আমি একটা এরকম একটা ফেজ তৈরি, একটা সে Al2 কপার একটা ফেজ তৈরি করলো। হ্যাঁ আবেদ খেয়াল করো, Al2 কপার ফেজ তৈরি করলো। তাহলে এখন এই এটা ভলিউম ফ্র্যাকশন কত হবে? ধরে নিলাম 2%। এইখানে এই কপার গুলো আসলো কোত্থেকে, অ্যালুমিনিয়াম গুলো আসলো কোত্থেকে? এইটা থেকে আসলো। তাই বললে যে এইখানে আমি বলছি পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন বাড়বে, মানে পার্টিকেলটা ম্যাট্রিক্সের ভিতর থেকে আমার টোটাল অ্যাটম যদি বলি, পুরো আমার ম্যাটেরিয়ালের ভিতরে আমার যে সলিডের অ্যাটমের সংখ্যা আমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আগে সে ভিন্ন একটা ফেজ তৈরি করছে। আগে সে একটা সিঙ্গেল ফেজ ছিল আলফা, সে এখন একটা আরেকটা ফেজ তৈরি করছে Al2 কপার। যত বেশি রিজেক্ট করবে কপার তত বেশি বের হয়ে ম্যাট্রিক্সের সাথে মিলে তত বেশি পরিমাণে Al2 কপার তৈরি করবে। সেজন্য Al2 কপার ফেজের আমার ভলিউম ফ্র্যাকশন বাড়বে। বুঝতে পারছি। বুঝতে পারছো নাকি তুমি আমি ওরে বাবা বসে দেখে মানে বিরক্ত হয়েছে দেখে তুমি না আমাকে এখন জোর করে স্বীকার করতেছো? না না স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার থ্যাংক ইউ হয়েছে? স্যার। জি জি স্যার। মানে আমার কিন্তু সলিড স্টেট আমার অ্যাটমের সংখ্যা বাড়ছে না, কিন্তু সলিডের সংখ্যা কমে যাচ্ছে, কমে সে আলাদা এন্টিটি। একটা প্রেসিডেন্ট তৈরি হওয়া মানে কি, সে আলাদা একটা এন্টিটি তৈরি করছে। মনে করো আমি ঢাকা শহর থেকে গাজীপুর বের হয়ে গেল, সে আলাদা সিটি কর্পোরেশন তৈরি করলো, সে আলাদা একটা এন্টিটি হয়ে গেল না? তাই বলে কি ঢাকা এবং গাজীপুর মিলিয়ে যে টোটাল যে আয়তন যা ছিল সেটা কি কমে গেছে? সরি, না ক্ষেত্রফল যা ছিল, এরিয়া কমে গেছে বা না বেড়ে গেছে? না সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। আমার যা ছিল তাই আছে, কিন্তু সে ডিফারেন্ট ওয়েতে আছে। আগে ছিল সিঙ্গেল ফেজ আলফা সলিউশন, এখন সে এটা মাল্টি কম্পোনেন্ট হয়ে সরি একটা সেকেন্ড ফেজ তৈরি করছে, ঠিক আছে? হ্যাঁ, আমি ওভারঅল ভলিউমের কথাই বলতেছিলাম যে ওভারঅল ভলিউম। ওভারঅল ভলিউম নিয়ে তো আমি কিছু বলছি না, আমি বলছি পার্টিকেলের ভলিউমের কথা। জি স্যার, আমি যত বুঝতে পারছি। হচ্ছে হ্যাঁ পার্টিকেলের সাইজ এবং পার্টিকেলের ভলিউম তত আমাদের বাড়তে থাকবে। জি স্যার। যত আমাদের পার্টিকেলের সাইজ এবং ভলিউম আমাদের বাড়তে থাকবে, তার মানে কি পার্টিকেলকে ডিসলোকেশন গুলোকে যদি কাট করতে চাই তত বেশি কাজ করতে হবে। তার মানে কি হবে, তার চাপের পরিমাণ তত আমাদের বাড়তে থাকবে। হ্যাঁ ঠিক আছে, তো জি স্যার। চাপের পরিমাণ তত বাড়তে থাকবে। যত আমাদের টাও বাড়তে থাকবে তার মানে কি তার ইএল রেস্টার্স কি হবে,
বাড়তে থাকবে। তার মানে পার্টিকেল সাইজ এবং একটা পার্টিকেল পর্যন্ত আমি ইয়েল্ডিং ও আমার তত পরিমাণে ইয়েল্ড ডিফর্ম করতে হলে তত পরিমাণে আমাদের স্ট্রেস আমাদেরকে তত বেশি দিতে হবে। তো যত আমাদের একটা পার্টিকুলার ইস্যু থেকে যত আমাদের পরে যখন মনে করো পার্টিকেল তৈরি হলো, পার্টিকেল যখন আস্তে আস্তে বেশি বড় হওয়া শুরু করবে, এটাকে বলা হয় পার্টিকেল পোর্সেনিং, অস্টওয়াল্ড রিপেনিং। হ্যাঁ, অস্টওয়াল্ড নামে একজন এটা আইডিয়া দিয়েছিলেন। পার্টিকেল গুলো হচ্ছে ছোট পার্টিকেল গুলোকে খেয়ে ফেলে সে ডিফিউশন মাধ্যমে ছোট পার্টিকেল গুলো করবে কি একসাথে অ্যাগ্লোমারেট হয়ে থাকবে, তারা এক জায়গাতে আসতে থাকবে, ডিফিউশনের মাধ্যমে পার্টিকেল গুলো পোর্সেনিং হবে, বড় হবে। তার মানে কি হবে, আগে পার্টিকেলের স্পেসিং যা ছিল পার্টিকেলের স্পেসিং আস্তে আস্তে বেড়ে যাবে। ছোট পার্টিকেল গুলো থাকা অবস্থায় পার্টিকেলের স্পেসিং কম ছিল, কারণ তাদের মাঝখানে ডিসটেন্স কম ছিল। এখন যখন বড় পার্টিকেল হবে, এখান থেকে মনে কর তিনটে হলো, পার্টিকেল স্পেসিং আমার বেড়ে যাবে অস্টওয়াল্ড রিপেনিং। এই মেকানিজম আমরা আর করবো না, নামটা শুধু জেনে রাখি আপাতত। অস্টওয়াল্ড রিপেনিং মেথডের মাধ্যমে পার্টিকেল পোর্সেনিং হবে, হয়ে পার্টিকেলের সংখ্যা আমাদের কমে যাবে, পার্টিকেলের স্পেসিং আমাদের বেড়ে যাবে। তাহলে পার্টিকেল স্পেসিং যখন আমাদের বেড়ে যাবে, দেখা গেল যে আমাদের শেয়ার করার থেকে বাইপাস করাটাই আমাদের তো যুক্তিসঙ্গত মনে হবে, যে আমাদের কম স্ট্রেস লাগবে। তাহলে যদি আমাদের একটা কোশ্চেন করি, পার্টিকেলের শেয়ার করতে যদি আমাদের ওর1 লুপ তৈরি করা থেকে যদি আমাদের শেয়ার হতে বেশি স্ট্রেস লাগে, তাহলে আমাদের কোন মেকানিজমটা হবে, পার্টিকেল কি কাট করবে না বাইপাস করবে? শিয়ার স্ট্রেস যদি আমাদের ওর1 স্ট্রেসের তুলনায় বেশি লাগে, তাহলে পার্টিকেল কি কাট করবে না বাইপাস করবে? হ্যাঁ, বাইপাস করবে। যদি শেয়ার করতে ডিসলোকেশনের স্ট্রেস কম লাগে ওর1 লুপ তৈরি করার থেকে, তাহলে তখন কি করবে? কাট করবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সামারিটা এইখানে আসি। তারপর একটা ক্লাস আছে 9:55 বাজে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের শেষ। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, পোস্টারটাকে একটু ডিফারেন্ট আমরা করবো, এই বুধবারে দিতে হবে না পোস্টার। আমি কুইক 1 মিনিট বলি একটু সিয়ার। আমাদের পোস্টারটাকে যেটা করবো, আমাদের বুধবারে আমরা পোস্টার দেবো না, পোস্টারটাকে প্রতি ইন্ডিভিজুয়ালি 5 মিনিটে ট্রান্সফার করছি 3 মিনিটের জায়গায়। প্রত্যেককে তোমরা ওয়েল ড্রেস আপ হয়ে, আমি আগামী রোববারে আমি প্রেজেন্টেশনের উপরে আমি একটা লেকচারটা দিয়ে নেই, তারপরে আগামী সপ্তাহে তোমরা এরপরে সাবমিট করবা। তোমরা ম্যাক্সিমাম 5 মিনিট সবাই ইন্ডিভিজুয়ালি পোস্টার প্রেজেন্টেশন করবা, 5 মিনিট প্রেজেন্টেশন করবা। ভিডিও অন থাকতে হবে, ক্যামেরাতে আমি যেন তোমাকে দেখতে পাই। তোমরা তো পাওয়ার পয়েন্টের ফাইলটা তো তোমরা তো আপলোড করবাই, একই সাথে তোমরা যেটা করবা, তোমাদের ভিডিও ক্যামেরা অন রেখে করতে হবে, আমি যেন তোমাকে দেখতে পাই, তোমাকে তোমার অ্যাটিটিউড, তুমি কিভাবে প্রেজেন্টেশন করছো সেটা যেন আমি দেখতে পাই, সেটার উপর আমার মার্কস হবে। এই মার্কসটা চলে যাবে 340 তে, আমি ট্রান্সফার করে দেবো। আর 321 এ হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিংটা থাকবে শুধু, ঠিক আছে? প্রেজেন্টেশন আর 340 তে এক্সট্রা প্রেজেন্টেশন আর দেওয়া লাগবে না, এটা প্রেজেন্টেশন ওখানে চলে যাবে। তোমরা ভিডিও আপলোড করবা, তোমরা হচ্ছে তোমাদেরকে যেন আমি দেখতে পাই, তোমরা কিভাবে প্রেজেন্ট করছো, তোমাদের অঙ্গি ভঙ্গি, তোমাদের অ্যাটিটিউড সবকিছু থাকতে হবে ওখানে। মানে তোমাদের ভিডিও অন থাকতে হবে, আমি তোমাকে যেন দেখতে পাই, তোমাদেরকে ওয়েল ড্রেস আপ হয়ে ভিডিও করতে হবে, করে আমাকে সেটা পাঠিয়ে দেবে। তো বাকিটা আমরা পরে কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অন স্যাটারডে। আজকে এখন আমি আপলোড করে দিচ্ছি। স্যার ডেটটা কি স্যার 12 উইকে দেওয়া যাবে?